বাংলাদেশে রক্ত না ঝরলে, প্রাণ না ঝরলে বাংলাদেশে টনক নড়ে না, এমন একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে হয়ে গেছে। আমরা দেখলাম গতকালকে মাত্র তারেক সিদ্দিকীর ব্যাংক অ্যাকাউন্ট এবং তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু হলো। তারেক সিদ্দিকী ছিল শেখ হাসিনার সামরিক উপদেষ্টা, পাশাপাশি সাবেক বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে। বিমানবন্দরগুলোকে উন্নয়নের রোল মডেল বানায় ফেলানো হচ্ছে, যেখানে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার কোনো লেশ মাত্র নাই। তো যাই হোক, কারণ আমরা জানি যে শেখ হাসিনা, পতিত শেখ হাসিনা ছিল তার পরিবারের আখের গুছানোর জন্য, সে ফ্যাসিস্ট, সে স্বৈরাচার, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে আমাদের। তো আমরা তো হাজার হাজার শিক্ষার্থী রক্ত ঝরালাম কাদের জন্য? আমাদের এই বর্তমান ইন্টিরিমকে বসানোর জন্যই তো, একটা নতুন বাংলাদেশকে দেখার জন্য। আমাদের সেই রক্তের প্রতিশোধ, যে অ্যাকশনগুলো নেওয়ার কথা ছিল 1 বছর আগে, সেখানে একটা বিমান ক্র্যাশ না হলে তারেক সিদ্দিকীর বিরুদ্ধে কোনো অ্যাকশনই নেওয়া হতো না, তারেক সিদ্দিকীর নামও আমরা নিতাম না। প্রতিরক্ষা খাত যে এত দুর্বল সেটাও আমরা হয়তো জানতাম না, কারণ প্রতিরক্ষা খাতকে সবসময় প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টার হাতে রাখা হয়, সেখানে প্রতিরক্ষা মন্ত্রী রাখা হয় না। এটা তাদের হাতে রেখে জনগণের চোখের আড়াল করে রাখা হয়। কেন রাখা হবে? আমরা দেখেছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের ফেনী জেলা নিয়ে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, বিভিন্ন সীমান্তবর্তী জেলাগুলোতে ভারত আগ্রাসন চালাচ্ছে, সরাসরি গুলি চালাচ্ছে। সেখানে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আপডেট করানোর কথা ছিল ডক্টর ইউনূস সাহেবের। আমি প্রশ্ন হাসিনার কাছে এখন আর করতে পারবো না, আগামীতে কারা ক্ষমতায় আসবে তাদেরকেও আমি প্রশ্ন করতে পারবো না। আমি তো প্রশ্ন করবো বর্তমান আমার ইন্টারিমকে। ইন্টারিম 1 বছর কি করলো? ইন্টারিমকে এই 1 বছর সামরিক খাতটা কেন দেখলো না? 1 বছর পর বিমান ক্রাশ হয়েছে, 1 বছর পর এর দায় কি হাসিনা নেবে? এর দায় তো আমার ডক্টর ইউনূস সাহেবকে নিতে হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ডক্টর ইউনূস স্যার, তাকে নিতে হবে। একটা বিমান ক্রাশ হলো, তার আগেও তো আরেকটা বিমান আমাদের পতেঙ্গা ক্রাশ হয়েছিল। বাংলাদেশে ঢাকা শহরে পতেঙ্গা নাই দেখে হয়তো ঢাকা শহরের যে পাইলট তকিব, সে বীর হতে পারে নাই, সে ভিলেন হয়ে ছাত্র শিক্ষার্থীদের উপর বিমানটাকে ক্রাশ করাইতে হয়েছে। তো আমাদের যখন পতেঙ্গা এমন কাহিনী হলো, এমন ঘটনা হলো, এমন ইতিহাস তৈরি হলো, তখন কেন আমাদের শিক্ষা নিতে পারলো না সরকার? সরকারের কেন তখন টনক নড়লো না? আগামীতে নতুন কোনো ইস্যু আসলে এই প্রতিরক্ষা মন্ত্রণালয়, এই প্রতিরক্ষা ব্যবস্থা, ওটা দিয়ে আবার ঢাকা হবে। আমরা বলবো এই চীনার প্রযুক্তির সস্তা, চীনা থেকে কেন আনা হলো? সস্তায় পাবে, কম দামে পাবে। আমাদের যেখানে 3 দিকেই হলো আমাদের ভারত, আমাদের শত্রু দেশ। আমাদের এই শত্রু দেশ এতটা আমাদেরকে ইয়ে করার পরেও, যেমন ইসরায়েলের চারপাশে হলো আরব গোষ্ঠীগুলো, তারা তাদের সামরিক, যার কারণে তারা আরব দেশগুলোকে শত্রু ভেবে তাদের সামরিক খাতটা তারা সাজালো। আমাদের তো 3 পাশে হলো ভারত এবং আরেক পাশে হলো মিয়ানমার, 4 পাশেই আমাদের শত্রু দেশ। তাহলে আমরা কেন আমাদের সামরিক খাতকে এত দুর্বলভাবে ইয়ে করলাম? আমরা কেন নিশ্চিন্তে ঘুমাচ্ছি যে ভারত আমাদেরকে হামলা করবে না, কখনো আমাদের ভূখণ্ড দখল করবে না? আমাদের সাথে কি তাদের চুক্তি হয়েছে? না মিয়ানমারের সাথে চুক্তি হয়েছে? কারোর সাথে আমাদের চুক্তি হয় নাই। তাহলে আমাদের প্রতিরক্ষা খাত আধুনিকায়ন কেন করা হচ্ছে না? সময়ের সাথে আপডেট কেন করা হচ্ছে না? আমরা সেই 1800 খ্রিস্টাব্দের সেই প্রথম প্রজন্মের যুদ্ধ বিমান নিয়ে আমরা এখনো লড়াই করতেছি। এখানে শোক জানিয়ে কেন মাইলস্টোন শিশুদের যেই হত্যাকাণ্ডটাকে শোক জানিয়ে শেষ করার পায়তারা করা হচ্ছে? এদেরকে কেন বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হলো না? বিদেশ থেকে কেন আমাদের চিকিৎসক আনা হলো? বাংলাদেশে কি পোড়া, হ্যাঁ, এই ধরনের চিকিৎসক নাই নাকি? তাদেরকে অপমান করা হলো? বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে তো আপনারা প্রশ্ন তুলে দিলেন যে আমাদের একটা ঘটনা ঘটলো, তার 2 দিনের মধ্যে আমরা ভারত থেকে চিকিৎসক আনতে হলো। তার মানে আমাদের দেশে স্বাস্থ্য খাতে আমাদের সমস্যা আছে। বর্তমান ইন্টারিম তো আমাদের সেদিকে আঙুল তুলে দেখাই দিল। এগুলো নিয়ে তো আমাদের নতুন করে ভাবতে হবে। সেই ভাবনা নিয়ে আমরা যে দাবিগুলো নিয়ে আসছি, যে চীনা মেয়াদ উত্তীর্ণ যতগুলো সামরিক সরঞ্জাম আছে, সকল সরঞ্জামকে আইডেন্টিফাই করে জনসম্মুখে আনতে হবে। কারণ বর্তমান সরকার দেখাই দিছে যে ঐক্যমত্য কমিশনের মধ্যে কোন রাজনৈতিক দল দ্বিমত করে, কোন রাজনৈতিক দল হ্যাঁ বলে, কোন রাজনৈতিক না বলে, সেটা তারা দেখাই দেয়। আদালতে, সর্বোচ্চ আদালত, হাইকোর্টে তারা বলে দেখাই দিছে যে কিভাবে বিচার করে, এগুলা পর্যন্ত ফ্লাশ হয়। তাহলে এখানে কেন ফ্লাশ হবে না?
এটাও জনসম্মুখে আনতে হবে যে আমাদের শেখ হাসিনা এই বিষয়গুলো, এই যন্ত্রগুলো পুরান এনেছে, এগুলো এখন বাতিল করতে হবে, আমাদের ধ্বংস করতে হবে। এই যে আমাদের ক্র্যাশ হলো, পতেঙ্গা আমাদের ক্র্যাশ হলো, এর ব্যর্থতা অবশ্যই প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নিতে হবে। কারণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব ছিল আওয়ামী লীগের একজন দোসর। তিনি 2022 সালে শেখ হাসিনা দ্বারা পদোন্নতি পেয়েছেন। উনি 2024 সালে এসে আবার ডক্টর ইউনূসের দ্বারা 2025 সালে এসে ডক্টর ইউনূস দ্বারা সে আবার পদোন্নতি পান। তাহলে তো সে আমলাতান্ত্রিক নির্ভরতা এই সরকারের রয়ে গেল। এগুলো নিয়ে আমাদের সুস্পষ্ট দিতে হবে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী হতে নৌবাহিনী, বিমান বাহিনী সকল সামরিক খাতকে আধুনিকায়ন করতে হবে। জাতীয় স্বার্থের ক্ষেত্রে এদেরকে আমাদের আরো ঢেলে সাজাতে হবে। আমাদের রিজার্ভ ফোর্সটাকে বাড়াইতে হবে। সারা বিশ্বে সামরিক খাতে সকল বাহিনীতে রিজার্ভ ফোর্সটা একটা উল্লেখযোগ্য সংখ্যক থাকে। বাংলাদেশের রিজার্ভ ফোর্স সম্পর্কে যদি আমরা জানতে চাই, 1000ও রিজার্ভ ফোর্স নাই আমাদের। আমাদের এই রিজার্ভ ফোর্সটাকে করতে হবে। কথায় কথায় আমরা বিশ্ববিদ্যালয় করে ফেলতেছি, মহাখালীতে বিশ্ববিদ্যালয় হচ্ছে, এদিকে বিশ্ববিদ্যালয় হচ্ছে, ওদিকে বিশ্ববিদ্যালয় হচ্ছে। বেকারের অভাব নেই। আমাদের এই বেকার জনগোষ্ঠীকে কাজে লাগাতে হবে। ইন্টার পাস পড়ুয়া ছেলেদেরকে বিদেশ না পাঠাই আপনি আমাদের 3 বছরের একটা প্রশিক্ষণ হোক। এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আমাদের জনসংখ্যা আছে, এই জনসংখ্যাকে যেন আমরা জনশক্তিতে আনতে পারি, রূপান্তর করতে পারি, সেই আলোকে আমাদের কার্যকরী ব্যবস্থা নিতে হবে। এই ব্যাপারগুলো নিয়ে স্মারকলিপি দিব আমরা আগামী রবিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। সেই ব্যাপারে আজকে আমরা সংবাদ সম্মেলন ডেকেছি আপনাদের এই সমিতিতে, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানাতে চাই, আগামী রবিবার আমরা স্মারকলিপি নিয়ে আগারগাঁও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছি।